চলো গল্প শুনি। বাই সুচিস্মিতায় তোমাকে স্বাগত। আজ আমি তোমাদের যে ছোট গল্পটি শোনাবো সেটি বাণী বসুর লেখা কাঁটা চুয়া। আজকের গল্পের মর্মার্থ ভালোভাবে বুঝতে হলে তোমাদের কিন্তু গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে। তো চলো শুরু করা যাক। ডক্টর প্রণব নাথ একজন বছর 33-এর MBBS ডাক্তার। নিজের বিচারেই তিনি সাধারণ। অল্প স্বল্প প্রাইভেট প্র্যাকটিস আর বেসরকারি হাসপাতালের সহযোগিতায় তার দিনকাল ভালোই কাটে। স্ত্রী এবং 4 বছরের মেয়ের সঙ্গে বেড়াতে যাওয়া, একসঙ্গে টিভি দেখা, সময় মতো খাওয়া দাওয়া, আরাম বিশ্রামের সুযোগ পান। অধিকতর সফল বন্ধুবান্ধব কি দামি ডাক্তাররা যখন পিঠ চাপড়ানোর ভঙ্গিতে বলেন, তুমি ভালো আছো প্রণব, একেবারে প্ল্যান্ড আউট লাইফ অ্যান্ড লাইফস্টাইল। আমাদের দেখো, মাঝরাত অবধি দৌড়াচ্ছি, সামাজিকতার তো প্রশ্নই নেই। ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা কোন অতীতের কথা, যে কোনো দিন বউ ডিভোর্স চাইতে পারে। তখন প্রণবের মনের অবস্থাটা ঠিক কী দাঁড়ায় বলা মুশকিল। স্নবগুলোর উপর ক্রোধ, নাকি হীনমন্যতা, নাকি বেশ আছি, তোদের রক্ত বেচা কালো টাকা আমার দরকার নেই, গোছের একটা মনোভাব। কে জানে। তবে সেদিন রাত 9টা নাগাদ প্রণব ডাক্তার নিজের চেম্বারে তিরিক্ষি মেজাজে বসেছিলেন। সন্ধে 6টা থেকে ঝাঁপ খোলেন। আজ একটিও মক্কেল নেই। গত দুদিনও প্রায় একই অবস্থা গেছে। যে ওষুধের দোকানটা লাগোয়া তার চেম্বার, তারা এমনিতেই তার উপর একটু চটা, কেননা তিনি সবসময় তাদের দোকানে পেশেন্ট পাঠান না। তারা যেসব ব্র্যান্ড রাখে সেগুলোও সবসময় রেকমেন্ড করেন না। রোজ বেরোনোর সময় তারা চোখ চাওয়াচাই করে, অন্তত প্রণবের তাই মনে হয়। শীতকাল, 9টায় চেম্বার বন্ধ করার কথা। দুর্ভাগ্যে আর অপেক্ষা করবেন না, এক্ষুনি বন্ধ করে দেবেন। উঠে চেয়ারের পিঠ থেকে কোটটা নিয়ে হাত গলাচ্ছেন। শূন্য ওয়েটিং রুম থেকে কতগুলো বিধ্বস্ত, কেমন আতঙ্কিত গলা ভেসে এলো। ডক্টর আছেন? প্রণব ডাক্তার দাঁড়িয়ে গেলেন। তারপর পেশাদার গলায় বললেন, আসুন। একটি রক্তাক্ত ছেলেকে ধরাধরি করে আনলো আরও 2টি ছেলে। তাদেরও শার্ট প্যান্টে ছোপ। কী ব্যাপার, অ্যাক্সিডেন্ট? হাসপাতালে চলে যান স্ট্রেট। না, ঠিক অ্যাক্সিডেন্ট বলা যায় না স্যার। আগে প্লিজ একটু দেখুন, একটা ফার্স্ট এড যদি। ছেলেটির বাহারি টি শার্ট, তার তলায় বহু বিজ্ঞাপিত গেঞ্জি একেবারে রক্তে মাখামাখি হয়ে গেছে। আর্তনাদ করছে ছেলেটি। কিন্তু ঊর্ধ্বাঙ্গে জামা কাপড় তো খুলতে হবেই। খুলে বড় আশ্চর্য জিনিস দেখলেন ডাক্তার। ছেলেটির সারা গায়ে সমান দূরত্বে কতগুলো ফুটো ফুটো ক্ষত। কাঁটার মতো ছোট নয়, গুলির মতো বড়ও নয়। রক্ত পড়ছে ঝুঁঝিয়ে, বেশ গভীর। চটপট ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ড্রেসিং করে দিলেন তিনি। প্রেসক্রিপশনের ওপর কলমটা স্থির। একটু গেরেস্তারি চালে বললেন, কিছু ফুটেছে? কি করে হলো? অন্য 2 তরুণের চোখে হঠাৎ একই সঙ্গে ভয় আর সতর্কতার লালচে কালচে আলো জ্বলতে দেখলেন তিনি। বললেন, কি করে হলো ঠিক করে বলো তো। এতক্ষণে তিনি হৃদয়ঙ্গম করেছেন ছেলেগুলি 22-23-এর মধ্যে। জামা কাপড়, হেয়ারস্টাইল, মোবাইলের মহার্গতা এবং মুখের চেহারা দেখে মনে হয় এরা পয়সাওয়ালা, কিন্তু নিম্ন রুচির পরিবারের ছেলে। যেমন এখন চারদিকে প্রচুর হচ্ছে। হিন্দি সিনেমার নগ্নিকারা সুইটহার্ট, নায়করা এদের রোল মডেল। হঠাৎ গজিয়ে ওঠা ভোগ্যবস্তুর প্রাচুর্যের দিকে এরা লঙ্গরখানাগামী ভিখারিদের মতোই আদেকলা চোখে ছুটে যায়। কি করে হলো? তিনি আবারও কড়া গলায় বললেন, বাড়িতে কি কোনো বন্য জন্তু পোষা হয়? সেটাই তো, একটা ছেলে বলে উঠল। বাইপাসের দিকে বেড়াতে গিয়েছিলাম, মানে এই আমরা 3 জন। মেন রাস্তা ছেড়ে একটু পাশের দিকে নেমে, মানে নেচার্স কল। আমাদের এই বন্ধু। নাম কি? নাম মানে আদিত্য আগরওয়াল। হ্যাঁ, তারপর বলো। ওই নেমে যায় আগে, কিছুর উপর হুমড়ি খেয়ে পড়ে, চিল্লাচ্ছিল, সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। ইতিমধ্যে আদিত্য আগরওয়াল ছেলেটি নেতিয়ে পড়েছে। প্রণব হঠাৎই বুঝলেন সারা সন্ধে রুগী না আসার পরে একটি মক্কেল পেয়ে অতি উৎসাহে তিনি একটু অসাবধানী হয়ে গিয়েছিলেন।
একে অবিলম্বে হাসপাতালে পাঠানো দরকার, এক্ষুনি রক্ত দিতে হবে, নেতিয়ে গেছে রুগী। ছেলেগুলিকে বোঝালেন, কেস খুবই সিরিয়াস, ভয় পেয়ে গেলে হবে না। ডাক্তারবাবু, আপনি ব্যবস্থা করে দিন। একটু ভেবে ডক্টর প্রণব ফোন লাগালেন ডক্টর জহর দাসকে। ডক্টর জহর দাস প্রণবনাথের মাস্টারমশাই। খুব ভালো ছাত্র না হলেও খাটিয়ে বলে ডক্টর দাস তাকে স্নেহ করেন এখনও। জানেন প্রণবের মধ্যে কোনো ফাঁকি বা চালাকি নেই। এই সময়টা ডক্টর দাস একটি নামকরা বেসরকারি হাসপাতালে ডিউটিতে থাকেন। কি বললে? ডক্টর দাসের গলায় একটি বিস্ময়। তাছাড়াও কিছু একটা আছে, কোনো ঠিক ধরতে পারলেন না। হ্যাঁ, আমি সব রেডি রাখছি, পাঠিয়ে দাও। তরুণগুলি সন্ত্রস্ত মুখ করে চলে গেল। আমি সব রেডি রাখছি, পাঠিয়ে দাও কথাটা প্রণবের ভেতরে কোথাও একটা ওয়ার্নিং বেল বাজাতে লাগলো। কেন তিনি ঠিক বুঝতে পারলেন না। ঘড়িতে 10টা বাজল। অ্যাসিস্ট্যান্ট রবিকে চেম্বার বন্ধ করতে বলে গাড়িতে উঠলেন ডক্টর জহর দাস। দ্রুত হাত ধুয়েছেন, অ্যাপ্রন টাঙিয়েছেন হুকে, তর সইছে না। কেননা আসছে কাল তার পিতৃহীন ভাইপো অবিনীশের বিয়ে। কালকে বিকেলের অ্যাপয়েন্টমেন্টে সিটে একবার চোখ বুলিয়ে রবিকে বললেন সব ক্যান্সেল করে দিতে। বাড়ি খুব কাছেই, মহানির্বাণ থেকে একডালিয়া, এই রক্ষা। খোলা দরজা দিয়ে মার্বেলের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন ডাক্তার। স্ত্রী গোপা এসে সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল। হঠাৎ চিৎকার করে বললেন, ও কি কি পেছনে দেখো। ডাক্তার পেছন ফিরে দেখলেন সিঁড়ি থেকে প্রতি ধাপে দরজা বরাবর তার জুতোর ছাপ, রক্ত। একটু দাঁড়িয়ে রইলেন। মেয়ে ও বাবার গলা পেয়ে ছুটে এসেছিল। তিনজনেই দেখল জুতোয় রক্তের ছাপ। জহর একটু চুপ করে রইলেন, তারপর বললেন, এত ভয় পাবার কি আছে? একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিল, হসপিটালে পাঠালাম। চেম্বারে দরজার কাছে রক্ত ছিল বোধহয়, খেয়াল করিনি। রবিটাও জুতো জোড়া খুলে ফেললেন তিনি। মেয়ে হাত বাড়িয়ে নিল। মোজা পরা পায়ে নিজের বাড়ির দোতলায় উঠতে উঠতে ডক্টর দাস একদম অন্যমনস্ক হয়ে গেলেন। ওপরে উঠে ঘর দরজা বন্ধ করে বাথরুমে ঢুকে যান তিনি সোজা। মোবাইলটা বার করেন। 9831597033 এনগেজড। কুশারির এখন ব্যস্ত থাকারই কথা। তিনি খুব অস্থির হাতে জামাকাপড়গুলো চেয়ারের পিঠে ছুঁড়ে দিলেন। পড়ে গেল, লক্ষ্য করলেন না। ঠান্ডা গরম মিলিয়ে শাওয়ার নিলেন একটা। তারপর কোনো ক্রমে পায়জামাটা গলিয়েই আবার ফোন করলেন। 9831 বাজছে। সারে জাহাজ সে আচ্ছা। কুশারি ধারে কাছে আছে তো? 1 মিনিট প্রায়। তারপরে ওধারের কণ্ঠ বলল, ডক্টর দাস বলুন। যে কেসটা পাঠিয়েছিলাম। অনুভব ভট্টাচার্য? হ্যাঁ, ডেড। জহর একটু থেমে বললেন, আশঙ্কা করেছিলাম, কিন্তু ব্যাপারটা কি? ওরা বলল ময়দানে এমনি আড্ডা মারতে গিয়েছিল, ঘুরছিল, হঠাৎ এই বন্ধুটির মানে অনুভব কিছুর উপর হুমড়ি খেয়ে পড়ে। জন্তুটা অন্ধকারে শনাক্ত করা যায়নি, কালো মতো গোল প্রাণী একটা, বেশ বড়, পালিয়ে গেল। কিন্তু অনুভবের অবস্থা ওই সজারু মনে হচ্ছে। শিওর নও? ডক্টর দাস, আজকাল কত রকম নতুন নতুন অস্ত্রশস্ত্র বেরোচ্ছে, জাস্ট হোমমেড। ব্লেড, ছুরি, হেঁসো, চপার, এসবে আর অ্যাডভেঞ্চার নেই। দুষ্কৃতীরা নতুন নতুন চিজ বার করছে। তোমার তাই মনে হয়? বললাম না, শিওর নই। ওদের মুখে মাদকের গন্ধ নিশ্চয়ই নোট করেছিলেন। তোমার ধারণা ওরাই নিজেদের মধ্যে? শিওর নই। আমি ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছি, কে ঝামেলায় যাবে? ডক্টর দাস কিছুক্ষণ স্থাণু হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর আর একটা নম্বর টিপলেন। এটাও বেশ খ্যাতনামা বেসরকারি হাসপাতাল। হ্যালো জেমস, একটা কেস রেফার করেছিলুম। ইয়েস ডক্টর, আদিত্য আগরওয়াল এই কিছুক্ষণ আগে মারা গেল। কি মনে হয়? ওরা তো বলছে রাস্তার ধারে ঝোপে এনসি অ্যাটেন্ড করতে গিয়েছিল, একটু কিছুর উপর হুমড়ি খেয়ে পড়ে। তোমার কি মনে হয়? আই অ্যাম থিঙ্কিং। কী করবে? পুলিশে ইনফর্ম করবে?
স্ট্রেঞ্জ ডক্টর দাস। আগরওয়ালের বাড়ির লোকেরা চাইছে পুলিশে ইনফর্ম করা হোক, যা কিছু আপত্তি দেহ কাটা ছেঁড়া হবে মর্গে যাবে বলে। কিন্তু সঙ্গী ছেলেগুলো ভয়ে সিটিয়ে গেছে, বলছে। কি বলছে? পুলিশ মিছিমিছি ওদের জড়াবে, ওরা তো যা করবার করেছে বন্ধুর জন্য। ডক্টর, ইউ নো হোয়াট আই মিন? ইয়েস। মোবাইলটা প্রায় হাত থেকে খসেই পড়ে গেল ডক্টর দাসের। কুশারি আর জেমস দুজনেই হসপিটালে রুটিন ময়না তদন্ত করে বডি ছেড়ে দেবে। পার্টি যথেষ্ট টাকা খরচ করেছে, কিন্তু কেস দুটো কাঁটার মতো ফুটে রয়েছে তার ডাক্তারি বিবেকে। একই রকম কেস, একই সন্ধ্যায় দুটো। নতুন কিছু। ডাক্তার হিসেবে তার কিছু কর্তব্য ছিল, এবং তার চেয়েও বড় কথা, প্রশ্ন জাগছে। জন্তুটা কি ময়দান থেকে উড়ে বাইপাস গেল, না কেউ তাকে গাড়ি টাড়িতে বহন করে নিয়ে গেল? ভাইপোর বিয়ের বরকর্তাগিরিটা ঠিক মন দিয়ে করতে পারলেন না ডক্টর দাস, বিশেষত নাত 2-3 বার ফোন করেছিল বলে। আগরওয়াল ছেলেটি কি মারা গেছে? পোস্টমর্টেমের রিপোর্ট কি? ইত্যাদি ইত্যাদি। এই মাঝারি মনের ডাক্তাররা যে কোনো অস্বাভাবিক কেসের পেছনে এটুলির মতো লেগে থাকে। প্রণবকে তিনি ভালোই চেনেন, তার প্রশ্নের সদুত্তর কোনো না কোনো সময়ে তাকে দিতেই হবে। আপাতত ভাইপোর বিয়েতে বরযাত্রী যাচ্ছি, বাড়ির বিয়ে। কোন কেস তার মনে নেই। ও সেইটা কাঁটা ফুটিয়ে এসেছিল? না, তিনি এখনো খোঁজ করেননি। এসব বলে কাটিয়ে দেওয়া গেছে। কিন্তু প্রণবনাথ তার প্রশ্নের উত্তর ডক্টর দাস নয়, অন্য জায়গা থেকে পেয়ে গেলেন। পয়সারওয়ালা ডাক্তারদের টিভি দেখার সময় হয় না, খবরের কাগজ পড়া তো দূরের কথা। কিন্তু প্রণব টিভি দেখবার সময় পান। কতগুলো অনুষ্ঠান তার বিশেষ প্রিয়, তার মধ্যে একটা হলো অপ্রাকৃত কি এখনও আছে। এখানেই কোনো মিরাকেল বাবার ভুট্টিনাশ করেছিল ইলেকট্রনিক মিডিয়া। বাবার চেহারা, তার চরণামৃতর মধ্যে আংটি লুটিয়ে ফেলার কায়দা ইত্যাদি ইত্যাদি সবই তারা ক্যামেরার আওতায় আনে। জাদুকর পিসি সরকারের হাত সাফাই আর বাবা কামেশ্বরের পা সাফাই বলে খুব পাবলিসিটি পেয়েছিল খবরটা। এই অনুষ্ঠানেই প্রণব তার প্রশ্নের জবাব পেলেন। একে অবশ্য জবাব ঠিক বলা যাবে না। বিজ্ঞানের নিয়ম হচ্ছে দৃষ্টান্ত জোগাড় করা, যত নজির ততই যুক্তির আওতায়। কোনো লয়ের আওতায় আসার সম্ভাবনা তথ্যের বেশি। সেই তথ্য পেয়ে গেলেন প্রণব অপ্রাকৃত অনুষ্ঠানে। গ্রামের নাম গহরাশোল। 50 সদ্য কামরানালি ভিন গায়ে কুটুমবাড়ি গিয়েছিলেন। মাঝখানে বিশাল ধানক্ষেত পড়ে। সেই ধানক্ষেতের মধ্যেই কামরানের মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। বুক থেকে নাভি বেয়ে নিম্নাঙ্গের দিকেও চলে গেছে ছোট ছোট ফুটো। রক্ত জমাট বুকের তলায়। ফুটোগুলি সাক্ষাৎ এক একটি রক্তমুখ। বোঝা যায় স্রেফ রক্তপাতেই মৃত্যু হয়েছে কামরানের। অপ্রাকৃত এখানেই শেষ হয় না। জামাইডোবা গ্রামে কার্তিকপাল নামে এক ব্যক্তিকে মেলার মাঠের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। সে আতঙ্কিত দৃষ্টিতে কাঁটা চুয়া বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান আর ফেরে না। মাঠে, খেতে, বাইপাসে, ময়দানে একরকম। কিন্তু যেবার কানাই মাঝির বাড়ির মধ্যে গগন পাড়োয়ের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল, সেবার সমস্ত দেশে আতঙ্কের ছায়া নেমে এলো। পাড়ুইদের ক্ষেত্রে মোটামুটি সাক্ষী ছিল কানাই মাঝির বউ রাধা। রাধার জবানবন্দি, সন্ধ্যের পরটাই তখনও কানাই ঘরে ফেরেনি। গগন তার খোঁজে আসে। রাধা তাকে চা দেয়, লেরো বিস্কুট দেয়। তারপর সে কুয়োতলার দিকে হাত ধুতে গিয়েছিল। বিকট আর্তনাদ শুনে রাধা ছুটে যায়। দেখে এই কাণ্ড। সে তখনই চেঁচামেচি করে লোক জড়ো করেছিল। জবার পাতা থেতো করে গগনের সর্বাঙ্গে লাগায় পাড়াপড়শিরা। কিন্তু গগনকে বাঁচানো যায়নি। সে রাধার দিকে চেয়ে কাঁটা চুয়া বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কাঁটা চুয়ার খোঁজে পড়শিরা কানাই মাঝির বাড়ি, তার আশপাশ লাঠি দিয়ে পিটিয়ে লণ্ডভণ্ড করে ফেলেছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। অর্থাৎ কিনা কোনো অজ্ঞাত কারণে স্রেফ শূন্য থেকে এক ধরনের ভয়াবহ সজারু জন্ম নিচ্ছে বা আবির্ভূত হচ্ছে এবং কোনো একজন ব্যক্তিকে আক্রমণ করে একেবারে খতম করে দিচ্ছে। অপ্রাকৃতের অ্যাঙ্কার বঙ্কিম হেসে তীর্যক ভঙ্গিতে বললেন, দর্শকদের
আমরা সপ্তাহের পর সপ্তাহ দেখিয়ে চলেছি অপ্রাকৃত বা অতিপ্রাকৃত বলে কিছু নেই। আপাত দৃষ্টিতে যা অতিপ্রাকৃত বলে মনে হচ্ছে তা আসলে কোনো শঠের চতুরালি। সাধারণ মানুষ খুব সহজে এতে বশ হয়ে যান। ডাকিনি, মন্ত্রতন্ত্র, ওঝা, মরা মানুষ বেঁচে ওঠা, ঢিল সবেতেই আমজনতার অগাধ বিশ্বাস। বিশ্বাস করতে পারলে যেন মানুষ হাঁপ ছেড়ে বাঁচেন। কিছুদিন আগে একটি গ্রাম পুরো খালি হয়ে গিয়েছিল স্রেফ ভূতের ভয়ে, অথচ পরে দেখা গেল রণপা পরে, কঙ্কালের মুখোশ পরে কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে ভয় দেখাচ্ছিল। এই তথাকথিত সজারু ভূতের রহস্য সমাধান হয়ে যাবে যদি মানুষ একটু সহযোগিতা করেন। বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হলো, ট্রামে, বাসে, রাস্তার মোড়ে, চায়ের দোকানে, সরকারি অফিসে। কেউ বললে, যোগসূত্র আছে কিনা দেখো। রাজনীতি কি রাজনীতি করতো ওইসব মৃত মানুষেরা? গ্রামের মানুষগুলি কিছু না কিছু রাজনীতির খাতায় নাম তোলাতে বাধ্য। কিন্তু দেখা গেল মোটেই সব এক পার্টির নয়। শাসক দল বিরোধী দলকে শায়েস্তা করার নতুন অস্ত্র প্রয়োগ করছে, বা বিরোধী দল শাসক দলের সমর্থকদের বেছে বেছে মারছে, এমন কোনো তথ্য খাড়া করা গেল না। না, অশ্ববর্ণ বিয়ে নিয়েও রাগারাগি নয়, কোনো সামান্য সূত্রই পাওয়া গেল না। শহরাঞ্চলে তো ব্যাপার আরও গোলমেলে। তরুণ যুবক, আজকের প্রজন্ম, জিন্স আর ছাপ্পা টি শার্ট পরা, পুলিশম্যান খাঁকে উর্দি পরা, আধবুড়ো মাস্টারমশাই ধুতি শার্ট পরা, লুঙ্গি পরা দোকানদার, রাজনৈতিক সমর্থন, বয়স, কাজ, পেশা, কোনো সূত্রই খাটছে না। ডক্টর জহর দাস একদিন বাড়িতে আলোচনার সময় কথাটা বলেই ফেললেন। তিনিই প্রথম ডাক্তার যিনি নাকি সজারি ফুটো মানুষ রোগী পেয়েছিলেন। স্ত্রীকন্যার কাছে এ কথাটা বলায় এখন বেশ একটা আত্মপ্রসাদ আছে। কোনো না কোনো একটা বিষয়ে প্রথম হতে কে না চায়। জহরের কথা শুনে স্ত্রী গোপা তো আতঙ্কিত। কি সর্বনাশ, সজারু যদি এবার তোমাকে ধরে? ডাক্তার যতই বোঝান যে সজারুবিদ্ধ মানুষগুলি ডাক্তার বা আত্মীয় স্বজনকে সজারু তাক করছে এমন কোনো খবর নেই, ততই গোপা বলে যান, তোমাদের সব কিছুই লাইটলি নেওয়া অভ্যাস। কাল তাক করেনি বলে আজ বা আসছে কাল তাক করবে না, এমন কোনো গ্যারেন্টি আছে? ডাক্তারদের ওপর তো আজকাল সব মানুষের রাগ। কেউ একটা সজারু লেলিয়ে দিলেই হলো। গোপার এখন কাজ হলো শোবার আগে বিছানা, খাটের তলা, গাড়িতে উঠবার আগে সিট খুঁজে পেতে দেখা। পই পই করে স্বামীকে বলে দেন, কোনো রোগীকে অবহেলা করবে না, রোগীর আত্মীয় স্বজনকে রাগাবে না, যথেষ্ট আলোকিত রাস্তা ছাড়া নামবে না, ইত্যাদি ইত্যাদি। ডক্টর দাস যখন বললেন এসব মেনে চলা অসম্ভব, তখন গোপা এমনকি শাস্ত্র নয়নে নিজের ও মেয়ের মাথার দিব্যিও দিয়ে ফেললেন। মাথার দিব্যি? সে আবার কি? ডক্টর দাস ও তার মেয়ে নন্দনা হেসে খুন। তোরা কোনো জিনিসই সিরিয়াসলি নিবি না। কাঁদো কাঁদো মুখে গোপা উঠে গেলেন। পেশায় নন্দনা সাংবাদিক, তবে ফ্রিল্যান্স। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এখনও সে গাঁটছড়া বাঁধেনি। নিজের ইচ্ছে মতো বিষয়ে, কারো আদেশে নয়, কারো দেয়া কাজ নয়, একদম নিজের পছন্দের বিষয়ে নিজের কায়দায় স্টোরি করে সে। তার টাকার দরকার নেই। বাবা 5,000 করে মাসোহারা তার নামে ব্যাংকে জমা করেন। জন্মদিন, পুজো, দোল, রথ, যে কোনো উপলক্ষে তার মেয়েকে জিনিসপত্র ছাড়াও টাকা উপহার দেয়া চায়। তবু নন্দনা কুঁড়ে, বাবা নির্ভর ডাটিয়াল হয়ে থাকার ভাবেনি। টাকার অভাব না থাকাটা একটা ঐশ্বরিক আশীর্বাদ, এটা সে তাদের কাজের মেয়ে জলি, তার বাবার চেম্বারের রিসেপশনিস্ট অনিমা এবং আরও অনেককে দেখে দেখে বুঝতে শিখেছে। জলি বেচারি গ্রামের হলেও ভদ্র কৃষক ঘরের মেয়ে, মাধ্যমিক পর্যন্ত পড়েছিল, কিন্তু গঙ্গার ভাঙনে তাদের গ্রাম তলিয়ে গেছে জমি জমা, বাড়িঘর, স্কুল, বাবা, সব। পড়াশোনা বিসর্জন দিয়ে জলি আর তার মা শহরে এসে বাড়ির কাজের লোকের দলে নাম লিখিয়েছে। জলি দেখতেও ঢলঢলে, ভারী শান্ত, সুশ্রী, কথাবার্তায় কোনো গ্রাম্য টান নেই। অনেক কবিতা মুখস্থ বলতে পারে, হিসেবপত্রে ওর কখনো ভুল হয় না। খুব সংকোচের সঙ্গে ও নন্দনার কাছ থেকে কবিতার বই, গল্পের বই পড়তে চায়। নন্দনার মা প্রায়ই বলেন জলির অনেক ভাগ্য যে সে তাদের মতো ভদ্র বাড়িতে আশ্রয় পেয়েছে। কিন্তু নন্দনার মনে হয় এই উল্টোটাও তো সত্যি। জলির মতো লোক পেয়ে তারাও কি পড়তে যায়নি? জিনিসপত্রের মর্যাদা বোঝে, বই কখনো এদিক ওদিক করে না,
নন্দনার যা কিছু ফরমাস হাসি মুখে খাটে। লেখবার সময়ে নন্দনার বারে বারে ফ্রেশ চা চায়। কে এনে দেয় বুঝে সুঝে জলি ছাড়া? একটি ভদ্র ভূসম্পত্তিওয়ালা পরিবারের মাধ্যমিক পর্যন্ত পড়া চমৎকার মেয়ে কলেজে না গিয়ে নন্দনাদের সুখ সুবিধে দেখছে। তাদের জুতো পালিশ, তাদের ঘর গুছোনো, জামা কাপড় কেচে ইস্ত্রি করে যার যার ঘরে রেখে আসা, ভালো মন্দ খাবার তৈরিতেও সে এক্সপার্ট। নন্দনার বন্ধুরা এলে জলিকে বলতে হয় না, প্রথমেই এক দফা কফি দেবে, তারপর বিশেষ ফরমাসটা কি জেনে নেবে। আধ ঘন্টা ৪৫ মিনিট বড়জোর। অনিমা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, লেখাপড়ায় খুব ভালো না হলেও পাশ কোর্সে বিএ পাশ করেছে। ওর বাবা কিছুতেই বরপণ জোগাড় করে উঠতে পারেননি, তাই অনিমা ডক্টর দাসের চেম্বারে কাটা চুল ফুলিয়ে ঠোঁটে লিপস্টিক রিসেপশনিস্টের কাজ করে। নন্দনাকে দেখলেই আগে আগে উঠে দাঁড়াতো। নন্দনা অনেক বলে বলে সেটা বন্ধ করেছে। বাবার টাকায় ফুটানি করার মনোবৃত্তি নন্দনার নেই, তাই বলে সে যেমন করে হোক নিজের উপার্জনের জন্যও হন্যে হয়ে ওঠেনি। বাবার সে একমাত্র মেয়ে, টাকার জন্য কোনো দিন তাকে কারো কাছে খেলো হতে হবে না। এটা ওই যে বললাম তার কাছে ঐশ্বরিক আশীর্বাদ বলে মনে হয়। তাই সে টাকার জন্য নয়, নিজের খুশিতে সংবাদ খোঁজে, লেখে। অনেক নামকরা প্রতিষ্ঠানই তার লেখা প্রায়ই বার করে। নন্দনা লেসবিয়ানদের নিয়ে লিখেছে, ভারতের ক্রিকেট জ্বর নিয়ে লিখেছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কথা লিখেছে। নন্দনা দাস অনেকের কাছেই বেশ পরিচিত নাম। পিনকুশনটা বাই বাই ঘুরে ঘুরছিল। হঠাৎ নন্দনার মনে হলো ওই পিনকুশনটাই তার এবারের বিষয়। তার অবচেতন থেকে বিষয়টা উঠে আসছে। পিনকুশনটা প্রতীক, সজারুবিদ্ধ মানবদেহের। বেশ কিছুকাল আগে স্টোনম্যান নামে এক আতঙ্ক আবির্ভূত হয়েছিল কলকাতার রাস্তায় রাস্তায়। তখন সে বেশ ছোট, সে সমস্যাটার সমাধান হয়নি। যে বা যারা রাতের আধারে ফুটপাতে ঘুমন্ত গরিব মানুষের বা পথচারীদের মাথা পাথরের আঘাতে থেতলে দিত, তারা হঠাৎ উধাও হয়ে গিয়েছিল পুলিশকে বোকা বানিয়ে। সজারু আতঙ্ক এখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ঠিকই, কোথাও বাদ নেই। যেদিন একটা ইংরেজি কাগজের পাতায় সজারুর আবির্ভাবের কথা জানা গেল, সেদিন থেকে তো পাড়ায় পাড়ায় বাড়িতে আর কোনো আলোচনা নেই। দিল্লিতে সজারুর আক্রমণে মারা গেছে 23 জন, শুধু দিল্লি শহরেই। বিহারে 87 জন, লখনৌ শহরে 13টি, কলকাতায় সরকারিভাবে 28, লোকে বলছে এর উল্টোটাও হতে পারে, অর্থাৎ 82টি। পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের কোনো স্ট্যাটিস্টিক্সই নেই। যেমন হঠাৎ একদিন আবির্ভূত হয়েছে, তেমনি হঠাৎই একদিন উধাও হয়ে যাবে সজারু আতঙ্ক। নিশ্চয়ই কেউ বা কারা কোনো উপায়ে আতঙ্ক তৈরি করেছে। তাদের উদ্দেশ্য কি শুধু আতঙ্ক ছড়ানো? এক ধরনের টেররিজম? যেন এই জিনিসের কিছু কম আছে এখন পৃথিবীতে। নন্দনা ঠিক করলো সে নয়নপুর গ্রামের কানাই মাঝির বউ রাধা মাঝিকে ইন্টারভিউ করবে। যেমন ভাবা তেমন কাজ। নয়নপুর হুগলি জেলার একটি মোটের উপর সমৃদ্ধ গ্রাম। ট্রেন থেকে নেমে বাসে যেতে হয় মাইল 10। অনেক জিজ্ঞাসাবাদ করে যখন কানাই মাঝির ঘরে পৌঁছল নন্দনা, তখন বেলা পড়ে এসেছে। বউটি দাওয়ায় বসে কুলোই করে চাল ঝাড়ছিল। নন্দনাকে দেখে অবাক হয়ে দাঁড়ালো। অজ গায়ে একজন শার্ট প্যান্ট পরা বব চুল সমর্থ যুবতী, কাঁধে ক্যামেরা, হাতে ঝোলা ব্যাগ। কি আপনি? আমি খবরের কাগজের লোক, আপনাকে ইন্টারভিউ করতে, মানে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আগে খবরের কাগজ তো ইন্টারভিউ নিয়ে গেছে। আমি অন্য কাগজের লোক, আপনাকে একটুও বিরক্ত করব না। সন্ত্রস্ত গলায় বউটি বলল, আমার স্বামী আসার আগে যা করার করুন, সে এসব পছন্দ করে না। আচ্ছা, গগন পাড়ুই আপনার স্বামীর কেমন বন্ধু ছিল? খুব বন্ধু। মাঝি কখনো স্যাঙাতকে মারবে না, তা বলে দিলুম। না না, তা বলছি না, আপনার সঙ্গে কীরকম সম্পর্ক ছিল? মেয়েটি এবার ঝেঁজে উঠল। মেয়ে ছেলে হয়ে কথা ছিঁড়ি দেখো। স্বামীর স্যাঙাত তো আমার কে, আমার কি? এলে বাটি করে চা দেবো, দুটো মুড়ি দেবো, ব্যাস, ফুরিয়ে গেল। সেদিন গগনকে মুড়ি চা দিয়েছিলেন? বিস্কুট দিয়েছিলুম স্বাদের স্যাঙাতকে। আহা, রাগ করছেন কেন? কুয়োতলার দিকে উনি গেলেন কেন? সে কি আমাকে বলে গিয়েছিল? বেটা ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে জিজ্ঞেস করতে গেলুম আর কি।
তারপরে তখন আমার কি গা বেরোচ্ছে, বাপরে, গা বেরোচ্ছে। হ্যাঁ গো দিদি, হঠাৎ কেমন যেন সব গুলিয়ে উঠল, ভীষণ বমি পাচ্ছে, চোখে আঁধার দেখছি, শরীরটা কেমন করছে। তখন সে কুয়োয় গেছে কি মাঠে নেমে গেছে খেয়াল করবার অবস্থা আমার। তা কি করে ঠিক হলো? কিছুক্ষণ পর আপনি ঠিক হয়ে গেল। আমি তো ভেবেছি পেটে এবার কিছু একটা এলো বোধ হয়। তাই এসেছে? বউটি বিমর্ষ মুখে বলল, না, সে ভাগ্যি করে কি এসেছে। কখন চিৎকার শুনতে পেলেন সাঙ্গাতের? শুনতে পাচ্ছিলুম, মোটে নড়তে পারিনি। তারপর শরীরটা একটু ঠিক হতে যায়, লোকজন ডাকি। তখন লোকটা কেমন ছিল? বউটি মুখ বিকৃত করে নিজের কাজে মন দিল। কেমন আবার? ক্যামেরা, টেপ রেকর্ডার সব গুটিয়ে নন্দনা স্টেশনের দিকে রওনা হলো। সে একটু ভাবিত হয়ে পড়েছে। একটিমাত্র ইন্টারভিউ নেওয়া গেল, তাও সন্তোষজনক নয়। অন্য কোনো কেসের প্রত্যক্ষদর্শী বলে কেউ নেই। সাক্ষীর সাবুত না হলে সে কে রিপোর্ট করবে? তদন্তই বা কী আর স্টোরি বা কী? ইতিমধ্যে সজারুর নতুন শিকার, আবার সজারু, ভুতুরে সজারু নাম দিয়ে নানা কাগজে নানান সংবাদ বেরিয়েই চলেছে। সেদিন সন্ধেবেলা, শীতের সন্ধে যেন কুটকুটে ভোটকম্বলের মতো নেমে পড়েছে শহরতলিতে। হাওয়া নেই, তাই যত কিছু দূষণ আটকে রয়েছে ভূগোলকের ওপর। মা বললেন, রুনা, আজ আর পড়তে যাসনি। রুনা চুল আঁচড়াচ্ছিল। তার মাধ্যমিক পরীক্ষা সামনে এসে গেছে। অঙ্ক, সায়েন্স বাগ। সপ্তাহে 3 দিন পড়তে যায়। একদিন বাদ গেলে স্যার আর একটা দিন বার করতে পারবেন না। কিন্তু মার বোধহয় শরীরটা আজও ভালো নেই। সে বলল, মা, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি বেশিক্ষণ পড়ব না, জাস্ট একটা চ্যাপ্টার বুঝে নিয়ে চলে আসব। ঠিক আসিস কিন্তু, বলে মা চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। রুনার মনটা হালকা। স্যার ভালো পড়ান। ফিজিক্স, বায়োলজিতে আগের ভয়টা তার আর নেই। কেমিস্ট্রিতে বড্ড মুখস্থ করতে হয়, এটাই মুশকিল। আগে জিওমেট্রি রাইডারগুলো সে বেশিরভাগই পারত না। শশাঙ্ক স্যারের কাছে কোচিং নেবার 6 মাসের মধ্যে এ ব্যাপারেও তার অনেক উন্নতি হয়েছে। আগে তার পড়াশোনাটা একটা দুর্ভেদ্য দুর্গ বলে মনে হতো। শশাঙ্ক স্যারের দৌলতে এখন তার বেশ উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সায়েন্স গ্রুপে লেটার মার্কস পাওয়াটাই এখন রুনার লক্ষ্য। বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাসে তার কোনো সমস্যা নেই। ইতিহাসে মেমারির সমস্যা ছিল, সেটাও স্যার কীভাবে কী পদ্ধতি অনুসরণ করে মনে রাখতে হয় শিখিয়ে দিয়েছেন। 1100, 1200, 1300, 1400 সব সনগুলোর গুরুত্বপূর্ণ তারিখগুলো সে লম্বা সারি করে পরপর লিখে রাখে। ব্যাস। জয়েন্ট দেবার ইচ্ছা রুনার নেই। সে পিওর সায়েন্স পড়বে, গবেষক হবে। সেদিনই বাবা কাগজ পড়ে বলছিলেন, বিশুদ্ধ বিজ্ঞানের চর্চা সাংঘাতিক কমে গেছে আমাদের দেশে। বিজ্ঞানের মহা ক্ষতি হয়ে যাচ্ছে। সে বিজ্ঞানী হবে। নানান বিষয়ে কৌতূহল জাগছে তার। বেনি দুলিয়ে, ঝোলা ব্যাগ, কাঁধে স্কার্ট পরা রুনা বেশ আত্মমগ্ন হয়ে চলেছে। এই মুহূর্তে তার মায়ের জ্বরের কথা মনে নেই। সেই মধ্য কৈশোর, যখন মা বাবা স্মৃতির পেছন কোঠায় স্থান নিতে থাকেন। সামনের কোঠাগুলি দখল করতে থাকে বন্ধুবান্ধব। প্রতিদিনকার উত্তেজক বর্তমান, ভবিষ্যতের হাতছানি, নানা রকম উচ্চাকাঙ্ক্ষা এবং নিজে যাকে বলে স্বয়ং। রুনার চারদিকের পৃথিবী রঙিন। বাস্তবে তা যতই দূষিত কৃষ্ণবর্ণ ধূলি ধূসর হোক না কেন। শশাঙ্ক স্যার একটি বাড়ির একতলায় ঘর নিয়েছেন। এখানেই কোচিং করেন। ওপরে থাকেন এক বয়স্ক দম্পতি। তাদের সম্পর্কে সে কিছুই জানে না। দরজাটা খোলাই থাকে। আজ 1.5 ঘন্টা তাকে একা সময় দিয়েছেন স্যার, মাধ্যমিক এসে গেছে বলে। পরের 1.5 ঘন্টা অর্থাৎ অম্বুজের। ও এইচএস দেবে। সারা বছর ক্লাস সিস্টেমে পড়া, কিন্তু পরীক্ষার মুখোমুখি সময়ে এইটুকু তাদের জন্য করেন স্যার। এর জন্য বেশি চার্জ নেন অবশ্য, কিন্তু কী আর করা যাবে। দরজা খুলে ঘরে ঢুকল রুনা। কেমন একটা বুনো গন্ধ জান তবু। রুনা কোনো ক্রমে টলতে টলতে ভেতরে ঢুকল। স্যার, স্যার, একটা গোঙানির মতো আর্তনাদ তার গলায়। সে চিৎকার করে জ্ঞান হারালো। স্যার কৌচের উপর ধসে পড়েছেন, শরীর দিয়ে ঝুঁঝিয়ে রক্ত ঝরছে। পরে ডাক্তার এসে বললেন, হিউম্যান পিনকুশন হয়ে গেছেন তিনি।
পিনগুলো মিসিং। একটিমাত্র সন্দেহজনক তথ্যের আভাস পাওয়া গেল এক্ষেত্রে। অম্বু যে 1.5 ঘন্টা পরে আসার কথা ছিল, কিন্তু সে 1.5 ঘন্টা আগেই এসেছে। রুনার আর্তনাদ শুনে সেই প্রথম ছুটে আসে। কেন? পুলিশ প্রশ্ন করছে। কেন? অম্বুর কাছে কোনো সদুত্তর নেই। তাকে তন্ন তন্ন করে খেটে ফেলা হয়েছে। একটা ক্যালকুলাস কষা খাতা আর একটা এইচএসের ফিজিক্সের বই ছাড়া কিছুই পাওয়া যায়নি। তার বাড়িতেও খানা তল্লাশি হয়েছে, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সবচেয়ে যা আশ্চর্য তা হলো শশাঙ্ক পুরকায়স্থর চোখের দৃষ্টি, আতঙ্ক যেন ছিটকে আসছে। এই রুনার কেসটা পড়বার পর নন্দনার নতুন করে আশা জাগল। স্টোরিটা সে করতে পারবে। একডালিয়া থেকে বারাসাত অনেক দূর, তবে বাইপাস দিয়ে হুহু করে যাওয়াই যায়। ইদানিং বাবা মার বাইপাসে আতঙ্ক। কলকাতায় সবচেয়ে বেশি সজারু মৃত্যু বাইপাস ও সংলগ্ন অঞ্চলেই হয়েছে। মা বিশেষ করে ভীষণ রাগারাগি করেন, ভয়ও পান খুব। নন্দনা মনে মনে হাসে। সে ঠিক ফাঁক খুঁজে নেবে। প্রতি শুক্রবার মা তার সমাজসেবা কেন্দ্রের কাজে যান। কী সমাজসেবা হয় তার বিশদ বিবরণ নন্দনাকে মাঝে মধ্যেই শুনতে হয়। মা আবার সেক্রেটারি, মাসের একটা অধিবেশনে মাকে রিপোর্ট পেশ করতে হয়। আজ সেই শুক্রবার। নন্দনা ফাইল, টেপ, ক্যামেরা সব গুছিয়ে নিয়েছে। প্রায় পা টিপে টিপে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ল, ইস, হে শুক্রবার বাবা সকাল সকাল ফিরবেন, মা থাকবেন না, সে থাকবে না। সে জলিকে ডেকে বলে গেল বাবাকে যেন ঠিকমতো খাবার টেবার দেয়া হয়। সাধারণত এ কাজটা মা বা সেই করে। বাবা অন্যদের হাতে খাবার টাবার পছন্দ করেন না। ধারে কাছে লোকজন থাকলে মেজাজ খারাপ হয়ে যায়, সে যত পরিষ্কার পরিচ্ছন্নই হোক না কেন। একটা দিন বাবা প্লিজ চালিয়ে নাও। বিশ্বাস করুন, আমার মেয়ে কিচ্ছু জানে না। রুনার মা বললেন, আমাদের একটা দিনও স্বস্তিতে কাটছে না। কোনো না কোনো কাগজে, টিভি চ্যানেল থেকে লোক আসছেই। আচ্ছা তুমিই বলো। তোমাকে না তুমি বলছি। একটা এই বয়সের মেয়ে এই রকম একটা ক্রাইমের সঙ্গে তাকে জড়িয়ে কাগজে, টিভিতে তার ছবি প্রচার করলে তার ভবিষ্যৎটা কী হবে? তার উপর পরীক্ষা মুখের গোড়ায়। দোনা বলল, মাসিমা, আপনাকে মাসিমাই বলছি। এটা তো মানবেন যে এটা ভয়ানক এক সন্ত্রাস, যার কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। সমাধান করতে না পারলে আপনার বাড়ি আমার বাড়িতেই আক্রমণ হবে না? কে বলতে পারে? চিহ্নিত করা দরকার এই শয়তানকে। আমরা কেউ সেফ নই মাসিমা। আমরা আর কবে সেফ ছিলাম বলো? উঠতি বয়সের মেয়েকে নিয়ে যে আমাদের কি ভয়ে ভয়ে দিন কাটে। ঠিক আছে, তুমি যদি ছবি তুলবে না, আসল নাম ব্যবহার করবে না, কথা দাও। তো ডাকছি। রুনা মেয়েটি খুব স্মার্ট, কিন্তু সজারুর উল্লেখে তার মুখে আতঙ্কের ছায়া দেখলে যে কোনো মানুষ ভয় পাবে। ছায়ের মতো সাদা হয়ে গেল রুনার মুখ। নন্দনা যখন বলল, ভালো করে মনে করো তখন ঠিক কিভাবে ওকে দেখলে? কেউ ধারে কাছে ছিল কি না? তুমি সন্দেহজনক কিছু দেখেছিলে কি না? রুনার ভয়ে দাঁতের দাঁত লেগে যেতে থাকলো, যেন দৃশ্যটি এখনও তার চোখের সামনে ঘটছে। অনেকটা সময় দেওয়া সত্ত্বেও রুনার থেকে বিশেষ কিছুই কথা বার করা গেল না। সে যে ঘরে একটা বিশ্রী বুনোগন্ধ পেয়েছিল, তার যে অবিশ্রান্ত মাথা ঘুরছিল, গা বমি করছিল, চোখের সামনে যেন একটা ধূসর কুয়াশার পর্দা ঝুলছিল, সেভাবে সে কিছুই দেখতে পায়নি। ঘোরটা কেটে যেতে ভয়ানক দৃশ্যটা তার চোখে পড়েছে এইটুকুই। কোনো জন্তু জানোয়ার কিচ্ছু না। নন্দনার মনে হলো মেয়েটি কিছু যেন একটা চেপে যাচ্ছে। বলল, মাসিমা, যদি কিছু মনে না করেন আমাকে একটু চা খাওয়াবেন? নিশ্চয়ই। ভদ্রমহিলার নন্দনাকে ভালো লেগেছে। রুনা, চটপট বলো তো। নন্দনা বেশ হাসি হাসি মুখে জিজ্ঞেস করল, অম্বুজকে ধারে কাছে পাওয়া গেল কেন? তুমি নিশ্চয়ই জানো ও পুলিশের নজরে আছে। এবার রুনা লাল হয়ে গেল। তারপর ওর চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। সে ফিসফিস করে বলল, আপনাকে বলছি দিদি, প্লিজ আর কাউকে বলবেন না। আমি 15 মিনিট আগে বেরোতাম আর অম্বু 15 মিনিট আগে পৌঁছে যেত। ওই আধ ঘন্টা আমরা একটু গল্প করতাম হাঁটতে হাঁটতে। অম্বুজ তোমার বন্ধু? আবার লাল হয়ে রুনা বলল, হ্যাঁ, মানে ওই কাউকে বলবেন না। না না,
এই আবার কাউকে বলে নাকি? তাছাড়া এই তো খুব স্বাভাবিক ঘটনা, তুমি অত লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা রুনা, অম্বুর ছেলেটি তো সেদিন আরও অনেক আগে চলে এসেছিল। মা, মানে ওই রকম করছিল, ওর তর সইছিল না, সারাক্ষণ পায়চারি করবে। তারপরে তোমার আর ওর সঙ্গে দেখা হয়েছে? না দিদি, আমি তো বেরোই না, মা ফোন পর্যন্ত গার্ড দিয়ে রেখেছে। আচ্ছা, অম্বুজের ঠিকানাটা আমায় দাও। রুবি হসপিটালের কাছে নন্দনা পৌঁছে গেল। তখন তার ঘড়িতে 8টা বাজছে। তার মোবাইলটা ঝনঝন করে বাজছে। এখন ধরার উপায় নেই। বাইক চালাতে চালাতে মোবাইল সে ধরে না। জীবন দিয়ে ছিনিমিনি খেলবার বাসনা তার নেই। থেমে গেছে, কিন্তু আবার বাজছে। বিজন সেতু থেকে নেমে একডালিয়ার মোড়ে বাইকটা একপাশ করে সে মোবাইলটা তুলল। মিসড কল। এ তো বাড়ির নম্বর। আবার একটা মিসড কল, সেটাও বাড়ির নম্বর। তার মানে মা এসে গেছে। সে তো পৌঁছে গেল, আর এখন কলে জবাব দেওয়ার দরকার নেই। একডালিয়া ঢোকার মুখে সে দেখল একটা পুলিশের কালো গাড়ি, একটা অ্যাম্বুলেন্স সাইরেন্স বাজাতে বাজাতে বেরিয়ে গেল। ভিড় কাটাতে কাটাতে সে শুধু আশপাশ থেকে কটা টুকরো কথা শুনতে পেল। একেবারে খোদ ডাক্তারের বাড়ি, ভাবতে পারেন? দোতলায় উঠল কি বে? ভয়াবহ। তাও তো ভর সন্ধেবেলা, মাঝরাত্রির তো নয়। কেউ দেখতে পেল না। কি ব্যাপার, চোর ডাকাত নাকি? ডাক্তার? এখানে আরও ডাক্তার থাকেন, ডক্টর শ্রীমানি, ডক্টর প্রীতি চ্যাটার্জি। তবে একটু এগিয়ে এসে বুঝতে পারল ঘটনা যাই ঘটে থাকুক, সেটা তাদের বাড়িতেই, লোকে লোকারণ্য। তাকে পথ ছেড়ে দিল সবাই। 2-4 লাফে সিঁড়ি টপকে টপকে সে ওপরে উঠে গেল। কেউ নেই। লোকজনের মধ্যে বাহাদুর নিচে ভ্যাবলার মতো ধপাস করে বসে আছে। আর ওপরে জ্যাঠতুতো দাদা অবনীশ, যার সেদিন বিয়ে হলো। আর কেউ নেই। রাত 8:30টায় যেন বাড়িতে মাঝরাত নেমে এসেছে। এত দুশ্চিন্তার মধ্যেও অবুদাকে দেখে নন্দনার মন বিস্বাদ হয়ে উঠেছিল। সে অবনীশকে পছন্দ করে না। ছোট থেকেই তারা আদায় কাঁচকলায়। ঝগড়াঝাটি নেই, কিন্তু সে অন্তত এই কাজিনটিকে এড়িয়ে যায়। কারণ অনেক। সে যাই হোক, আজ অবনীশকে বিধ্বস্ত লাগছিল। বলল, তুই এতক্ষণ কোথায় ছিলি? বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল। কি হয়েছে? নন্দনার যেন দম বন্ধ হয়ে আসছে ভয়ে। মা কোথায়? আশা, বাবা, জলি? অবনীশ একটু ইতস্তত করল, সময় নিল, তারপর বলল, মনটা শক্ত কর বাচ্চু। সজারু আমাদের বাড়িতে হানা দিয়েছে। কাকাবাবু? জলি খাবার দিতে গিয়ে দেখে সেও অজ্ঞান। কাকিমা ছিলেন না, পরে এসে দেখেন এই কাণ্ড। এই সময়টা কোনো হেল্প ছিল না। জানি না কি হবে। নন্দনার ভেতর থেকে একটা ফোফানি উঠে আসছে। সে সেটাকে প্রাণপণে চাপা দেবার চেষ্টা করছে। ভেতরে ভেতরে ওইভাবে কাঁদতে কাঁদতে সে বাবার ঘরের দিকে ছুটল। হা হা করছে দরজা। ভেতরে টাটকা রক্তের গন্ধ। তাড়াতাড়ি করে মুছে নেওয়া হয়েছে মেঝে। ন্যাড়া গধি কামানো মাথার মতো তার দিকে চেয়ে রয়েছে। কোন হসপিটাল? সে কোনো মতে জিজ্ঞেস করল। তার এক চমকে মনে পড়ে যাচ্ছে মায়ের সাবধানবাণী। মা মাথার দিব্যি দিয়েছিলেন, তারা হেসেছিল। আড়ালে বসে আরও বোধহয় কেউ হেসেছিল। অবনীশ এবার এগিয়ে এসে তার হাত ধরল। বাচ্চু, প্লিজ, তুই এরকম ভেঙে পড়িসনি। তোর এই অবস্থা হলে কাকিমার কি হবে বলতো? ব্যাস, নন্দনার আর আবেগের বাঁধ থাকল না। ঝড়ের সমুদ্রের মতো সে ভেঙে পড়ল বাবার বিছানার গদির ওপর। সে জানে কোনো আশা নেই, একজনও বাঁচেনি। প্রথম দুটো কেসই তো বাবার নিজের, যথেষ্ট মেডিকেল হেল্প পেয়েছিল, বাঁচেনি। আর বাবার ক্ষেত্রে 20 মিনিট কি আধ ঘন্টা, কত দেরি হয়েছিল ভগবানই জানেন। অবনীশ এবার গভীর মমতায় তার কাঁধে হাত রাখল। বাচ্চু, তুই একটা শক্ত বুদ্ধিমতী মেয়ে, তুই এরকম করবি? তোর সেলফ কন্ট্রোল কোথায় গেল? একটু সামলে নে প্লিজ। তোকে নিয়ে যাব বলেই তো আমি অপেক্ষা করছি। কাকিমা বারবার বলে গেছেন তোকে যেন একলা না ছাড়ি। নন্দনা কোনো কথাই বলতে পারছে না। গদিটা আঁকড়ে ধরবার চেষ্টা করছে প্রাণপণে। মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছে, বাবা, বাবা। অবনীশের চোখ ছলছল করছে। সে হঠাৎ নিচু হয়ে ভেঙে পড়া নন্দনাকে জোর করে তুলে ধরল। গাঢ় গলায় বলল, তোর খুব কষ্ট হচ্ছে বাচ্চু? এই টপটা তুই খুলে ফেল।
নন্দনার টপের জিপার চড়াত করে খুলে গেল। তুই এই জিন্সটাও খোল। তার গলা ধরে এসেছে, চোখ ধকধক করছে, অস্থির হাত এখন চলে যাচ্ছে প্যান্টের জিপারে। নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরছে অবনীশ। তুই অসহ্য সুন্দর বাচ্চু, শোকে তোকে আরও সুন্দর দেখাচ্ছে। তুই আমায় পাগল করে দিস। ওহ! চকিতের মধ্যে তার বুকের ভাঁজে ঢুকে গেল অবনীশের ঠোঁট। আর তারপরেই সে দেখল তার ঠোঁট জোড়া যেন পেরেকে গেঁথে গেছে। ক্রমশ শোক সন্ধ্যার অন্ধকার আরও দম বন্ধ করা। ক্রমশ এক বুনো জান্তব গন্ধে ভরে যায় ঘর। প্রবল বমি ফেতে থাকে নন্দনার। তার বাহ্য সংজ্ঞা লোপ পাচ্ছে। সামনে দুলছে কুয়াশার পর্দা, ভেদ করে কিছু দেখা যায় না। প্রত্যেকটি লোমকূপ ফুঁড়ে বেরিয়ে আসছে চকচকে মসৃণ তীব্র দৃঢ় শলাকা। শিউরে শিউরে উঠছে গা, হাড়গোড় মানছে না, গুটিয়ে বর্তুলাকার হয়ে যাচ্ছে শরীর, অসহ্য মোচড়াচ্ছে। 2-4 মিনিটের ব্যাপার। শলাকা তড়িতে গুটিয়ে যায় ত্বকের মধ্যে, এত চিকন যে তাকে কোনো ক্লেদ লেগে থাকে না। বর্তুলাকার বদলে শটান হয়ে যায় শরীর। মাথায় ঝিম ধরে আছে, যেন সে নেশাগ্রস্ত। মেঝের ওপর এক হাত এলিয়ে পড়ে থাকে এক অর্ধনগ্ন অর্ধচেতন তরুণী। অদূরে ছিটকে পড়ে থাকে এক যুবক দেহ। বিমুখ রক্তরা সহস্র ছিদ্রপথে বেরিয়ে আসছে। চোখ থেকে ঠিকরে পড়ছে ভয়। ক্রমে জ্ঞান ফেরে। আস্তে আস্তে উঠে দাঁড়ায় ডক্টর দাসের উচ্চশিক্ষিত কন্যা, পেশায় সাংবাদিক। এই দৃশ্য সেই প্রথম দেখল। দাঁতে দাঁত লেগে যাচ্ছে তার। কাঁপা হাতে ঊর্ধ্বাঙ্গের জামা পরে নেয় সে, জিন্স কোমরে তোলে, আঠা আঠা হাতে ফোনের ডায়াল ঘোরায়। প্রথমে অ্যাম্বুলেন্স, তারপরে পুলিশ, তারপরে মা। মা, মা আমি বাচ্চু বলছি, সজারুটা যায়নি মা, অবনীশদাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে থাকে নন্দনা। অকারণে হাত বোলায় মসৃণ বাহুতে। কি যেন তার মনে পড়ে না। সে কিচ্ছু জানে না। গিরগিটি যখন রং বদলায়, লাল, হলুদ, সবুজ, সে কি বুঝতে পারে? জানে? প্রকৃতি জানে, গিরগিটি জানে না। শেষ হলো আজকের গল্প। আবার আসবো অন্যদিন অন্য গল্প নিয়ে। ভালো থেকো।